আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভিতে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে জাতিগতভাবে বাঙালিদের অবৈধভাবে বহিষ্কার, মানবাধিকার লঙ্ঘন করছে ভারত। থাকছে পররাষ্ট্রমন্ত্রীর প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা, সংসদে পররাষ্ট্রমন্ত্রী। জানাবো চট্টগ্রামে আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড। এবার বিস্তারিত। ভারতীয় কর্তৃপক্ষ, বিশেষত পশ্চিমবঙ্গের প্রধানত মুসলিম জাতিগত বাঙালি বাসিন্দাদেরকে কথিত বাংলাদেশি দাবি করে কোনো যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে ঠেলে দিচ্ছে। এর মধ্য দিয়ে ভারত মানবাধিকার লঙ্ঘন করছে। এক্ষেত্রে ভারত সরকারকে অবৈধ উপায়ে মানুষকে বহিষ্কার করা বন্ধ করতে হবে। ভারতের বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্স বিএসএফ এর কার্যক্রম এবং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এর প্রবেশ ঠেকানোর প্রচেষ্টার কারণে বহু পরিবার দুই দেশের সীমান্তে জিরো লাইনে আটকে পড়েছে। বাংলাদেশের সীমান্ত রক্ষীরা জানিয়েছে, 1 জুন 2026 থেকে এ পর্যন্ত তারা বিএসএফ এর অন্তত 21টি চেষ্টা ব্যর্থ করেছেন। এ সময়ে শিশুসহ 200 জনেরও বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, তার ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতির অধীনে শত শত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে, প্রায় 5,000 জনকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ভারতীয় কর্তৃপক্ষ পরিবারগুলোকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বা সীমান্তে আটকে রেখে মানবাধিকার লঙ্ঘন করছে। সরকারের অবৈধ বহিষ্কার বন্ধ করতে হবে এবং নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। সংস্থাটি জানিয়েছে, তারা 9 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়ে এসব মানুষকে দেখেছে যে ভারতীয় সীমান্তরক্ষীরা রাতে মানুষদের সীমান্তে নিয়ে এসে কাঁটাতারের ফাঁক দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। কিছু ক্ষেত্রে বাংলাদেশি সীমান্ত রক্ষীরা প্রবেশ করতে না দেওয়ায় ভারতীয় বাহিনী পরে তাদের ফিরিয়ে নেয়। বাংলাদেশের পঞ্চগড় জেলার একটি ঘটনা, 5 জুন প্রায় 10 জনের একটি দলকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন বলেন, তারা প্রায় 50 ফুট বাংলাদেশের ভেতরে চলে এসেছিল। পরে দুই দেশের বাহিনী এসে দীর্ঘ সমন্বয়ের স্ট্যান্ড অফ এর পর তারা ফিরে যায়। তিনি আরো জানান, ঝড় বৃষ্টির মধ্যে প্রায় 75 ঘন্টা তারা সীমান্তে নোম্যান্স ল্যান্ডে আটকে ছিল। পরে আলোচনার পর তাদের আবারও ভারতে ফিরিয়ে নেওয়া হয়। আরেক ঘটনায় 6 জনের একটি পরিবারকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বাংলাদেশের সীমান্তরক্ষীরা তাদের প্রবেশ আটকালেও ভারতীয় বাহিনী তাদের ফেরত নিতে চায়নি। ফলে পরিবারটি খোলা আকাশের নিচে রাত কাটায়। পরে তাদের আবার ভারতে ফিরিয়ে দেওয়া হয়। 8ই জুন ঠাকুরগাঁও সীমান্তে 11 জনকে প্রায় 48 ঘন্টা জিরো লাইনে আটকে রাখার পর ফেরত নেওয়া হয় বলে জানিয়েছে বাংলাদেশি সীমান্ত রক্ষা কর্তৃপক্ষ। হিউম্যান রাইটস ওয়াচ আরো বলেছেন, মার্চে নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা হালনাগাদের সময় প্রায় 90 লাখের নাম বাদ দেওয়া হয়, যা আটক এবং বহিষ্কারের হুমকি সৃষ্টি করে। একই ধরনের বিতর্কে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়ার আগেও আসাম রাজ্যে লক্ষাধিক মানুষকে রাষ্ট্রহীনতার ঝুঁকিতে ফেলে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি বলেছে, অবৈধ অভিবাসীদের সীমান্তের কাছে নিয়ে গিয়ে ঠেলে দেওয়া হয়, এমন পরিবেশে তৈরি করেছে যাতে অনেকেই নিজ থেকেই ফিরে যাচ্ছে। পঞ্চগড়ের এক প্রতিনিধি হাসিবুর রহমানকে জানান, শিলিগুড়ির একটি পরিবার যাদের কাছে আধার কার্ড ছিল, তাদেরকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ায় আটক করা হয় এবং সীমান্তে পাঠানো হয়। পরে 3 দিন আটকে থাকার পর তাদের ভারতে ফিরে যেতে হয়। ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে, অনেক বাংলাদেশি অবৈধভাবে ভারতে বসবাস করছে এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের সহায়তা দেওয়া হচ্ছে। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, জোরপূর্বক বহিষ্কার আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। বাংলাদেশি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আইন প্রক্রিয়া ছাড়া কাউকে গ্রহণ করবে না এবং প্রত্যাবাসন অবশ্যই যাচাই এবং দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে হতে হবে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ভারতের নাগরিকত্ব ও মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং কোনো মানুষকে খাদ্য, পানি, চিকিৎসা ছাড়াই সীমান্তে আটকে রাখা নিষ্ঠুর ও অমানবিক আচরণে শামিল হতে পারে। সংস্থাটি সতর্ক করে বলেছে, শিশুদের জোরপূর্বক সীমান্তে ঠেলে দেওয়া শিশু অধিকার সনদের লঙ্ঘন। শেষে মীনাক্ষী গাঙ্গুলি বলেন, কারো জাতীয়তা যাচাই হোক না হোক, তাতেই সশস্ত্র সীমান্ত বাহিনীর মাঝখানে খোলা মাঠে রাত কাটাতে বাধ্য করা উচিত নয়। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতীয় সংসদে জানিয়েছে, বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র নীতির অন্যতম প্রধান লক্ষ্য হলো কূটনৈতিক সম্পর্কের বহুমুখীকরণ এবং কৌশলগত ভারসাম্য রক্ষা। আমরা একদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন
যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, মধ্যপ্রাচ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো ঐতিহ্যগত অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছি। অন্যদিকে আসিয়ানভুক্ত দেশসমূহ পূর্ব ও মধ্য এশিয়া, আফ্রিকান, ল্যাটিন আমেরিকান উদীয়মান অর্থনীতিগুলোর সঙ্গে নতুন সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি করছি। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের নবম দিনের বৈঠকে নেত্রকোনা ৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালির লিখিত প্রশ্ন উত্তরে একথা জানান তিনি। এদিন প্রশ্নোত্তর পর্বের টেবিলে উত্থাপিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের নবম দিনের বৈঠকে সভাপতিত্ব করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। নেত্রকোনা ৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালি তার লিখিত প্রশ্নে জানতে চান, আঞ্চলিক ও বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী ও বহুমুখীকরণে জবাবে খলিলুর রহমান লিখিত জবাবে বলেন, দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্য ও অন্যান্য অঞ্চলের সংঘাত, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার পুনর্নির্বাস, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা, প্রযুক্তিগত সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, অভিবাসন আজ আন্তর্জাতিক সম্পর্কের গতিপথকে গভীরভাবে প্রভাবিত করছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানে কোনো একক অঞ্চল বা শক্তি কেন্দ্রিকের উপর নির্ভরশীল না থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রদর্শিত বাস্তববাদী ও স্বাধীন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং মাননীয় প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ দর্শনের আলোকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে আমরা দুঃখজনকভাবে দেখেছি ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করেছে। বর্তমান সরকারের অবস্থান সুস্পষ্ট: পারস্পরিক সম্মান, সার্বভৌম সমতা, ভৌগোলিক অখণ্ডতা এবং প্রতি শ্রদ্ধা, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সহযোগিতা, এসব নীতি আমাদের কূটনীতিক কার্যক্রমের ভিত্তি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান ও পররাষ্ট্র নীতির অন্যতম প্রধান লক্ষ্য হল কূটনৈতিক সম্পর্কের বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য রক্ষা। আমরা একদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, মধ্যপ্রাচ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো ঐতিহ্যগত অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছি। অন্যদিকে আসিয়ানভুক্ত দেশসমূহ পূর্ব মধ্য এশিয়ার, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার উদীয়মান অর্থনীতিগুলোর সঙ্গে নতুন সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি করছি। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিবেশী দেশসমূহের সঙ্গে ন্যায্যতা, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। ভারতের সাথে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে পানি বণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা সংযোগ, জ্বালানি সহযোগিতা, বাণিজ্যিক প্রতিবন্ধকতা সহ বিদ্যমান অমীমাংসিত বিষয়সমূহ সমাধানে আমরা গঠনমূলক কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রেখেছি। এছাড়াও মায়ানমারের সাথেও বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করছি। এদিকে চট্টগ্রামে ৫ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা এবং মরদেহ খণ্ড বিখণ্ড করার ঘটনায় প্রধান আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাস বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আলী আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্র জানায়, গত শনিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। বিচারিক কার্যক্রম রাষ্ট্রপক্ষের পক্ষে ৩৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালতে এ রায় দেন। মামলার তথ্য অনুযায়ী ২০২২ সালের ১৪ নভেম্বর নগরের ইপিজেড থানার নয়ারহাট এলাকায় বাসিন্দা সোহেল রানার মেয়ে আলিনা ইসলাম আয়াত বাড়ির পাশে মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয়। পরে তদন্তে উঠে আসে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে প্রতিবেশী আবির আলী শিশুটিকে অপহরণ করেছিল। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অপহরণের পর শিশুটি কোথাও গোপনে রাখার সুযোগ না পেয়ে আবির তাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর অপরাধের আলামত গোপনের উদ্দেশ্যে মরদেহ কয়েক টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেন। ঘটনার ১৬ দিন পর ৩০ নভেম্বর আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন সুইচ গেটের এলাকার একটি গর্ত থেকে শিশুটির ২ হাত পা উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই). পরদিন একই এলাকা থেকে উদ্ধার করা হয় খণ্ডিত মাথা। পরবর্তী সময়ে তদন্তে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য উদ্ঘাটিত হয় এবং আবির আলীকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় ৩.৫ বছর পর আদালত মামলার রায় ঘোষণা করলেন।